সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আমরা প্রথমে গতকালকে যেটা একটা প্রবলেম ছিল, যে মেভেন্ট আমাদের পাচ্ছিল, সেই ইস্যুটা আমরা আগে প্রথমে সলভ করি। প্রবলেম যেটা ছিল, আমি একটু ওপেন করি সিস্টেম। আচ্ছা, জাভা হোমের মধ্যে আমরা গতকালকে যেটা ছিল যে জাভা পর্যন্ত রাখছিলাম। আমি যদি জাভা পর্যন্ত রাখি, সেভ করি, এরপর কমান্ড প্রম্পট ওপেন করি, এখন যদি মেভেন ভার্সন লিখি, তাহলে এই এররটা ছিল, রাইট? আমরা এই এররটা পাইছিলাম গতকালকে। এখন যেটা করতে হবে, এডিট সিস্টেম ভেরিয়েবল, জাভা হোম, এইখানে যেটা হবে যে এই যে ব্রাউজ ডিরেক্টরি, অথবা আপনি লোকেটর কপি করে আনিয়ে দিতে পারেন, যে এটা কোথায় ছিল। যেমন দিস পিসিতে আছে প্রোগ্রাম ফাইলস, জাভা নামে আছে। তো আমরা জাভা ফোল্ডার পর্যন্ত দিছিলাম, আমাদেরকে জেডিকে 11 বা জেডিকে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডার লোকেশন পর্যন্ত দিতে হবে। তাহলে এক্সট্রা যেটা দিতে হবে যে জাভার পরেও তার পরের লোকেশন বা ফোল্ডার লোকেশনটুকু সেভ করতে হবে। ওকে করলাম, কমপ্লিট করি। এবার যদি রান করি, একটু ক্লোজ করে দিয়ে আবার ওপেন করি, এখন দেখেন ভার্সনটা চলে আসছে। এইটুকু একটু সবাই করবেন। জাভার পরে যেদিকে যে ফোল্ডার লোকেশন পর্যন্ত জাভা হোমে দিয়ে দিবেন, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। সবাই একটু এই কাজটা একটু কমপ্লিট করেন যাদের এখনো প্রবলেম আছে। ভাইয়া ম্যাভেনের কমান্ডটা কি হবে? mvn স্পেস হাইফেন ভার্সন, আমি লিখে দিচ্ছি এখানে। সবাই এটা একটু কমপ্লিট করেন, হ্যাঁ। জি ভাইয়া, এখন আসছে। বাকিরা সবাই আজকে ভাইয়া আমরা ওইটা আসছে ভাইয়া। 3.6 যেটা ওইটাই তো, তাই না? বুঝিনি, আরেকবার বলবেন। 3.9.6 যেটা অ্যাপাচি ম্যাভেন, ওইটাই তো? হ্যাঁ, জি, আপনি যে ভার্সনটা সেট আপ করুন, ভার্সন নাম্বারটা শো করবে। ওকে ভাইয়া। আমরা আজকে টপিক শুরু করি। বেসিক দেখছিলাম, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, আমরা ইউজার ইনপুট দেখছিলাম, কন্ডিশন দেখছিলাম। আমরা নতুন একটা ক্লাস নিই। আজকে আমরা এর সাথে লুপটাকে দেখব। লুপটাকে আলাদা আলাদা দেখে আমরা এর সাথে এটাকে একটু কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় বা আমরা ইউজ করতে পারি, সেভাবে ওই জিনিসটা এখানে এর সাথে কম্বাইন করে আমরা দেখব। এখন এর আসলে কিভাবে ডিক্লেয়ার করা হয়, আগে আমরা স্ট্রাকচারটা দিই, ঠিক আছে? প্রথমে আপনাকে ডেটা টাইপ বলে দিতে হবে, যে কোন টাইপের অ্যারে আপনি চান। প্রথমে ডেটা টাইপ বলে দিতে হবে।
এরপর থার্ড ব্র্যাকেট দিতে হবে, স্টার্টিং এবং ক্লোজ। এরপর হচ্ছে অ্যারে নেম, আপনি যে অ্যারেটা লিখবেন তার অ্যারে নাম ইকুয়াল, এরপর সিঙ্গেল কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন দিয়ে হচ্ছে এভাবে হচ্ছে ভ্যালুগুলো আমরা অ্যাসাইন করতে পারি যতগুলো আমাদের প্রয়োজন। এখানে হচ্ছে মনে করেন ভ্যালু 1, এটা হচ্ছে ভ্যালু 2, এভাবে হচ্ছে আমাদের যতগুলো দরকার আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করতে। তাহলে অ্যারে ডিক্লেয়ার করে প্রসেসটা কি, প্রথমে আমাকে ডেটা টাইপ বলতে হবে, কোন ধরনের ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, স্ট্রিং হতে পারে, বুলিয়ান হতে পারে, যে কোনো ডেটা টাইপ হতে পারে। এরপর অ্যারে নেম বলতে হবে, তারপর হচ্ছে ভ্যালুগুলো দিতে হবে। তো আমরা অ্যারে একটা ডিক্লেয়ার করি, সাপোজ আমরা একটা স্ট্রিং টাইপের হচ্ছে অ্যারে নেই, এখানে অ্যারের নাম দিলাম হচ্ছে নেমস ইকুয়াল লাস্টে কম। এখন আমি এখান থেকে আপনাদের কিছু র্যান্ডম নাম নিচ্ছি আপনাদের এখান থেকে। হচ্ছে এখান থেকে আপনাদের কিছু নাম নেবেন, ঠিক আছে। এখন আমরা চাই এই নামগুলো হচ্ছে প্রিন্ট করতে। তো প্রিন্ট করতে হলে হচ্ছে আমরা কি করতে পারি, এস আউট, তারপর হচ্ছে ভেরিয়েবলের নামটা দিয়ে দিবি, নেমস দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হওয়া উচিত, এই নামগুলা প্রিন্ট করা উচিত। আমরা একটু রান করে দেখি আসলে কি রেজাল্ট আসে। রান এস জাভা অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমরা এখানে যেটা দিছি এটা কি তাই প্রিন্ট করতেছে? না ভাইয়া। এখানে যেটা হচ্ছে যে এখানে অ্যারের অ্যাড্রেসটা প্রিন্ট করতেছে। কি প্রিন্ট করতেছে? অ্যাড্রেস, ভ্যালু না। তো আমরা একটা জিনিস দেখলাম যে অ্যারের যেটা আছে সেটাকে আমরা সরাসরি প্রিন্ট করতে পারি না, বা প্রিন্ট করলে সেটা রেজাল্ট আসবে না, অ্যাড্রেসটা আসবে। এখন কিভাবে আমরা প্রিন্ট করব, ইন্ডেক্সিং ধরে হচ্ছে আমাদেরকে বলে দিতে হবে। এখন ইন্ডেক্সিং কি, অ্যারে ইন্ডেক্সিং শুরু হয় কোথা থেকে, 0 থেকে। এটা 0 নম্বর ইন্ডেক্স, 1, এটা 2, এটা 3। যেরকম আমি যদি এই নামটা চাই যে 0, 1, 2, এটা কিভাবে অ্যাসাইন করব, অ্যারের নামের পরে থার্ড ব্র্যাকেট দিয়ে ওইখানে হচ্ছে নাম্বারটা বলে দিতে হবে। আমি যদি 3 দেই তাহলে 0, 1, 2, 3 এই নামটা প্রিন্ট হওয়া উচিত। এটা আমরা আরেকবার রান করি, আসছে। এবার যদি আমরা চেঞ্জ করে দিই যে 0 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করো, তাহলে আবার রান এস জাভা অ্যাপ্লিকেশন, তাহলে 0 নম্বর ইন্ডেক্সেরটা প্রিন্ট করতেছে। এতটুকু ক্লিয়ার সবাই? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এবার আমরা যদি চাই যে কতগুলো ডাটা আছে সেটা আমরা দেখব, তাহলে হচ্ছে কি চেক করতে পারি যে নেমস ডট এটার লেন্থ চেক করতে পারি। কি চেক করতে পারি? লেন্থ। রান করি, তাহলে এর লেন্থ কত, কয়টা ডাটা আছে, 4টা ডাটা আছে। এবার আসেন, এবার আমরা লুপ ইউজ করে সবগুলা ডাটা প্রিন্ট করতে চাই। আমি লুপ ইউজ করে সবগুলা ডাটা আমার প্রিন্ট করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? তো লুপে আমরা ফর লুপ ইউজ করব, তাহলে ফর কিওয়ার্ড ইউজ করতে হবে ফর লুপের জন্য। ফার্স্ট ব্র্যাকেট, প্রথমটা হবে ইনিশিয়ালাইজ, প্রথম পার্টটুকু। এখানে 3টা পার্ট থাকে লুপের মধ্যে, কয়টা পার্ট থাকে? 3টা। এটা হচ্ছে ইনিট, ইনিশিয়ালাইজ করতে হয়। তারপরে এখানে কন্ডিশন থাকে, আর এখানে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট থাকে।
এই 3টা পার্ট থাকে লুপের মধ্যে। লুপের মধ্যে কয়টা পার্ট থাকে? এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3টা। একটা হচ্ছে ইনিশিয়ালাইজ, এরপর হচ্ছে কন্ডিশন থাকে, তারপর সেমিকোলন দিয়ে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট থাকে। তাহলে আমরা হচ্ছে ইন্ট ইনিশিয়ালাইজ করতেছি কত থেকে? 0 থেকে। আই লেস দেন কত পর্যন্ত চলবে? আমার যে অ্যারে আছে তার লেন্থ পর্যন্ত চলবে। এরপর হচ্ছে আই প্লাস প্লাস আমরা ইনক্রিমেন্ট করব। এরপর হচ্ছে এখানে আমরা প্রিন্ট করতে পারি সিস আউট কি হবে? নেমস ডট নেমস ফার্স্ট ব্র্যাকেট এর থার্ড ব্র্যাকেট এর মধ্যে আই। তাহলে যখন আই এর মানটা হচ্ছে 0 হবে, এখানে 0 চলে আসবে, সে 0 নাম্বার ইন্ডেক্সে প্রিন্ট করবে। এরপরে আই এর মান 1 বেড়ে যাবে, 1 হয়ে যাবে, চেক করবে 1 কি এই লেন্থ থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে সেটা ট্রু হয়ে যাবে। তখন এই আই এর মানটা যখন 1 হয়ে যাবে, সেই 1টা এখানে চলে আসবে, তখন 1 নম্বর ইন্ডেক্স এটা প্রিন্ট করবে। এইভাবে চলতে থাকবে। আমরা একটু রান করি, দেখেন এই যে আমার 4টা ডাটাই সে প্রিন্ট করতেছে। কেউ একজন একসেপ্ট করতে বলতেছেন। এতটুকু ক্লিয়ার সবাই? जी भैया। বাকিরা সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। जी भैया। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে অ্যারে লিস্ট দেখব। এটা তো আমরা নর্মালি অ্যারে দেখলাম, অ্যারে লিস্ট। মেইন মেথডটা ইম্পোর্ট করতে ভুলে গেছি। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেইন মেথডটা কখনো যদি চেক করতে ভুলে যান সমস্যা নেই, হাতে লিখে দিতে পারেন বা অন্য ক্লাস থেকে হচ্ছে কপি করে নিয়ে দিলেও হবে। এবার আসি হচ্ছে আমরা অ্যারে লিস্ট দেখব। অ্যারে লিস্টটা তাহলে কিভাবে থাকবে, তার সিনট্যাক্সটা কি সেটা আগে আমরা হচ্ছে শিখবো। তাহলে হচ্ছে সিনট্যাক্স গুলো মনে রাখবেন, তাহলে হচ্ছে যে কোনো সময় কোথাও যদি কাজে লাগে মনে থাকলেই হবে। মুখস্থ করার দরকার নেই, জাস্ট কয়েকবার প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন হচ্ছে মাথায় চলে আসছে। এখন এটার জন্য হচ্ছে যেটা হবে যে আমাকে অ্যারে লিস্ট কথাটা ইউজ করতে হবে, অ্যারে লিস্ট। তারপরে হচ্ছে এটার ভিতরকে আমাকে ডেটা টাইপ বলে দিতে হবে। কি বলে দিতে হবে? এটা ডেটা টাইপ। তারপর হচ্ছে এখানে নাম দিতে হবে, যে অ্যারে লিস্টে যে নামটা চাই সেই নাম ইকুয়াল নিউ। এরপর হচ্ছে আমাকে আবার অ্যারে লিস্ট, এরপর এখানে আবার ডেটা টাইপ, এরপর হচ্ছে 5 ব্র্যাকেট। এইটা হচ্ছে আমাদের একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করার ফরম্যাট। কি করতে পারি? অ্যারে লিস্ট, তারপর ডেটা টাইপ, অ্যারে লিস্টের নাম নিউ, অ্যারে লিস্ট, এরপর হচ্ছে ডেটা টাইপ। অ্যারে লিস্ট হচ্ছে একটা ক্লাস, আমরা কি করতেছি? সেই ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করতেছি, সেই ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করতেছি, তার মধ্যে হচ্ছে সকল কিছু অ্যাক্সেস করতেছি। এবার হচ্ছে আমরা একটা নেই অ্যারে লিস্ট। এই যে অ্যারে লিস্ট থেকে ইম্পোর্ট করে নিলাম। এটা ডেটা টাইপ হচ্ছে আমরা স্ট্রিং টাইপের একটা নেই, আগেটার মতো নেমস রাখি ইকুয়াল নিউ অ্যারে লিস্ট। তাহলে আমি অ্যারে লিস্ট ডিক্লেয়ার করছি। আগে আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করছিলাম তখন আমরা কি কাজ করছিলাম? আমরা কিন্তু প্রথমেই ভ্যালু কি করছি? ইনিশিয়ালাইজ করে দিছি,
বাট অ্যারে লিস্টে যখন আমরা কাজ করব প্রথমেই ভ্যালু ইনিশিয়ালাইজ করার দরকার নেই, আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করছি, এর মধ্যে ভ্যালু স্টোর করতে পারবো কিভাবে? নেমস ডট অ্যাড নামে হচ্ছে একটা মেথড আছে, এর মধ্যে আমরা যে ভ্যালুটা দিব সেটা এখানে অ্যাড হয়ে যাবে। এখান থেকে যদি আমরা একটু কপি করে নিয়ে আসি, প্রথমটা হচ্ছে এখানে দিয়ে দিই, তারপরে আমরা আরো কিছু নেমস ডট অ্যাড তাহলে অ্যারে লিস্টে আমরা হচ্ছে কি করলাম, ভ্যালু অ্যাড করলাম। এবারে আমরা যদি একটু প্রিন্ট করি, অ্যাড করার আগে একটু আমরা প্রিন্ট করে দেখি যে কি অবস্থা। এখানে হচ্ছে এবার সরাসরি নামটাকে প্রিন্ট করলাম আগেরটার মতো, দেখি কি আসে এখানে। এটা কি আসছে? ব্ল্যাঙ্ক। অ্যারে সাইন্স। জি ভাইয়া। এটা হচ্ছে কোনো ডাটা নাই, জাস্ট একটা এমটি এরে দিছে। এবার এই সেম প্রিন্টটাকে যদি আমরা অ্যাড করার পরে কল করি, যে আমরা ডাটা অ্যাড করলাম, অ্যাড করার আগে আমাদের ব্ল্যাঙ্ক আছে, অ্যাড করার পরে কি আসে? অ্যাড করার পরে কি দেখাচ্ছে? ডেটাগুলো। ডাটার মধ্যে এখন দেখেন সুবিধা হচ্ছে এরাতে আমাকে ইন্ডেক্সিং বলে দিতে হচ্ছে, বা লুপ চালায় আমার পুরো সবগুলো ডাটা প্রিন্ট করা লাগছে। বাট এখানে সরাসরি আমরা অ্যারে লিস্টটাকে কল করে দিতে পারি। অ্যারে লিস্টে আরো আরো কিছু সুবিধা আছে, যেরকম আমরা যদি কখনো প্রয়োজন পড়ে এখানে ইন্ডেক্সিং অনুযায়ী আমরা হচ্ছে গেট করতে পারি। সিস আউট, এখানে নেমস ডট অ্যারেতে আমরা কি করছি, ইন্ডেক্সিং বলে দিয়েছিলাম, রাইট? থার্ড ব্র্যাকেট জি দিয়ে ভাইয়া। পজিশনটা বলে দিচ্ছি যে কোন পজিশনের ডাটা আমি দেখতে চাই। আর এখানে হচ্ছে ডট গেট, গেট মেথডের মধ্যে আমাকে ইন্ডেক্সিং বলে দিতে হবে। যেরকম যদি 2 নম্বর ইন্ডেক্সিং বলি, সেভ করে নেই, এরপর রান করি, তাহলে এ হচ্ছে 0 1 2, তাহলে 2 নম্বর ইন্ডেক্সে এই ডাটাটা আছে, এটা এখানে হচ্ছে প্রিন্ট করছে। তাহলে আমি সিঙ্গেল চাইলেও প্রিন্ট করতে পারি। এখন অনেক সময় হইতে পারে না যে আমি অ্যারে থেকে হচ্ছে ডাটা রিমুভ করে দিব, অ্যারে জি লিস্ট থেকে ভাইয়া। আমাদের বা ডাটা রিমুভ করার প্রয়োজন পড়তে পারে, যেটা অ্যারেতে ইজি না, অ্যারেতে অনেক জটিল কাজ করতে হয়। এখানে কিছু মেথড আছে, যেরকম নেমস ডট রিমুভ, আমি যদি রিমুভ বলে দিই, মনে করেন হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সের ডাটাটা রিমুভ করে দিব, করলাম। এরপর যদি আমি আবার প্রিন্ট করি অ্যারেটাকে, সরি অ্যারে লিস্টটাকে, তাহলে আমরা একটু দেখি যে এখানে কি আসে। দেখেন এটা আমার ফার্স্ট ছিল ডাটা ইউজ অ্যাড করার পরে, এখন এটা কি করছে, আমরা 1 নাম্বারটাকে রিমুভ করে দিছি, রিমুভ করার পর আমার এই হচ্ছে ডাটা, এটা কিন্তু এই ডাটাটাকে কি করছে, রিমুভ করে দিছে। এভাবে যে কোনো পজিশনে যদি আবার চাই আমরা হচ্ছে আবার নতুন করে অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো। চাইলে আমরা পুরো অ্যারে লিস্টটাকে ক্লিয়ারও করে দিতে পারি। কিভাবে? নেমস ডট ক্লিয়ার নামে একটা মেথড আছে, সে যদি ক্লিয়ার মেথডটাকে কল করি, সে পুরা অ্যারে লিস্টটাকে ক্লিয়ার করে দিবে। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে আমরা অ্যারে লিস্টটাকে ক্লিয়ার করে দিতে পারি। অ্যারে লিস্টের সাইজটা বের করে যাবেন না? হ্যাঁ, অ্যারে লিস্টের সাইজ আমরা প্রিন্ট করতে পারি। যেরকম এখানে আমরা হচ্ছে দেখি সিস আউট নেমস ডট সাইজ নামে হচ্ছে একটা মেথড আছে। এর ক্ষেত্রে হচ্ছে ডট লেন্থ ইউজ করতে হয়, আর এখানে হচ্ছে ডট সাইজ নামে একটা মেথড আছে বিল্ডিং, ওটাকে কল করলে সাইজটা দেখাই দিবে। এই হচ্ছে সাইজ 4।
এটুকু সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া ওই সবাই যে ক্লিয়ার যেটা আছে না ওটা মানে মূলত কি রিমুভ করে বা এটা যদি আরেকবার বলতেন ক্লিয়ার আর রিমুভটা। আচ্ছা, রিমুভ হচ্ছে স্পেসিফিক পজিশনে কোন ডাটাটা আপনি রিমুভ করতে চাচ্ছেন। মনে করেন 1 নাম্বার ইন্ডেক্স বা 2 নাম্বার ইন্ডেক্স 3 নাম্বার ইন্ডেক্সের ডাটাটা আমি রিমুভ করতে চাই, একটা স্পেসিফিক পজিশনের ডাটা, তখন আমরা আচ্ছা রিমুভ ইউজ করব। আর ক্লিয়ার হচ্ছে সব অল, মানে যা আছে সব পুরাটাকেই রিমুভ করে দিবে, ওইখানে আর কোনো ইন্ডেক্সিং ধরবে না, পুরো অ্যারেটাকে ব্ল্যাঙ্ক করে ফেলবে বা এমটি করে দিবে। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। বাকিরা সবাই এতটুকু ক্লিয়ার? জি ভাই। এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন আমরা একটা ইম্পর্টেন্ট পার্ট দেখব, সেটা হচ্ছে মেথড। আচ্ছা ভাইয়া, ডাটা বেশি থাকলে কি করতে হবে? এখানে তো 4টা ডাটা নিয়ে করছি। আর যদি ডাটা বেশি থাকে তাহলে? ওগুলো অ্যাড করব, আমরা লুপ চালায় অ্যাড করে দিতে পারি। মানে এইভাবে যদি নেম ডট এড দিয়ে যদি করি তাহলে তো অনেক সময় লাগবে। যদি অনেক 100টা ডাটা যদি থাকে তাহলে কি লুপ ইউজ করব? হ্যাঁ, তখন লুপ ইউজ করে নিব, স্ক্যানার ক্লাস ইউজ করব। আপনার 100 যদি ডাটা থাকে, আপনি বলে দিবেন যে ওইখানে 100টা পর্যন্ত ডাটা নিবে, আপনি স্ক্যানার ক্লাসে জাস্ট ইনপুট দিতে থাকবেন, তখন আর আপনার নেমস ডট অ্যাড ইউজ করতে হবে না বারবার। বুঝতে পারছি। নরমালি হচ্ছে অ্যারে লিস্ট আমরা কখন ইউজ করব, মনে করেন আপনার একটা ওয়েবসাইটে আপনি কাজ করতেছেন, ওইখানে অনেকগুলা মেনু অপশন আছে, ঠিক আছে? এখন আপনি সবগুলা মেনু অপশন, এখন ইউজার রোল অনুযায়ী আবার মেনু অপশন গুলো আলাদা। অ্যাডমিন যেই অপশনগুলো দেখতে পারবে, কাস্টমার সেগুলো দেখতে পাবে না, সবগুলো অ্যাক্সেস পাবে না স্বাভাবিক। বা হচ্ছে তার নিচে, অ্যাডমিনের নিচে বা অন্য কোনো রোল থাকলে তার কিছু স্পেসিফিক মেনু অপশন থাকতে পারে। তখন আমরা যেটা করতে পারি যে ওই যখন অটোমেশন করব, তখন হচ্ছে আমরা যে ইউজার কারেন্ট যে ভিউ বা কারেন্ট যে মেনুগুলো ভিজিবল আছে, সেগুলো আমরা হচ্ছে গেট করে নিয়ে আসবো, নিয়ে কি করতে পারি, একটা অ্যারে লিস্টে রেখে দিতে পারি। অ্যারে লিস্টে রাখার পর আমরা একটা অ্যারে লিস্ট বানায় রাখতে পারি, এরপর পরে দুটাকে কম্পেয়ার করে দিতে পারি যে দুটা সেম কিনা, বা ডাটা সবগুলো আছে কিনা, ম্যাচ করতেছে কিনা। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। Okay, এবার হচ্ছে আমরা মেথড দেখবো, মেথডটা কেন প্রয়োজন। এখন অনেক সময় এরকম প্রয়োজন হতে হয় যে একই কাজ আপনি বারবার অনেক জায়গায় করতে হইতে পারে, একই কাজ অনেক জায়গায় করা লাগতে পারে। এখন একই কাজ যদি বারবার করেন এবং বারবার যদি সবগুলা কোড লেখেন, তাহলে কিন্তু আপনার নাম্বার অফ কোড বা লাইন অফ কোড হচ্ছে কি হয়ে যাবে, অনেক বেড়ে যাবে। তো সেটাকে রিডিউস করার জন্য হচ্ছে আমরা সিমিলার টাইপের যে কাজগুলো হবে, সেগুলোকে একটা কমন মেথডে নিয়ে আসবো। জাস্ট আমরা মেথডটাকে কল করে দেবো। যেরকম আমরা একটা এক্সাম্পল দেখি, মনে করেন আপনার কাছে দুইটা নাম্বার সেট আছে, এই দুইটা নাম্বার সেটটাকে হচ্ছে যোগ করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, দুইটা নাম্বার সেটের জন্য বারবার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এখন এখানে তো দুইটার কথা বললাম, এরকম যদি 100 নাম্বার সেট থাকে, তাহলে 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা একটা কি মানে ঝামেলার একটা কাজ। এতগুলা বা 1000 ডাটা থাকলে তো 1000 ভেরিয়েবল ডিক্লেয়ার করা পসিবল না। তো এই যে কাজগুলা, মনে করেন আমি দুটা নাম্বার যোগই করব, ঠিক আছে? যে এখানে আমি একটা হচ্ছে সিস আউট, একটা প্রিন্ট দিই আমরা, যে হচ্ছে এ প্লাস বি। আবার এখানে হচ্ছে আমরা একটা প্রিন্ট দিতে পারি সি প্লাস ডি। তো এরকম তো আর 1000 বা 1000 ডাটা থাকলে তার জন্য এইভাবে কাজ করাটা সম্ভব না।
তো আমাদেরকে কি করতে হবে, কিছু এমন একটা কমন জিনিস নিয়ে আসতে হবে। আমি জাস্ট এই ডাটাগুলা পাঠাই দিব, সে যোগ করে পাঠাই দিবে, একটা কমন মেথড থাকবে আমার সকল কাজ, এই কাজগুলোকে ইজি করে দিবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা মেথড লিখতে হবে। এখন মেথড যখন আমরা লিখবো, একটু মনোযোগ দিয়ে এখানে শুনবেন। যখন আমরা মেথড লিখবো, মেথডটা অবশ্যই মেইন মেথডের বাইরে লিখতে হবে। কোন মেথডের বাইরে লিখতে হবে? মেইন মেথডের বাইরে। কিন্তু ক্লাসের মধ্যে, মেইন মেথডের বাহিরে, ক্লাসের মধ্যে। ঠিক আছে, আমরা হচ্ছে একটা মেথড লিখি যে পাবলিক ভয়েড অ্যাড নামে একটা মেথড। এখানে আমরা দুইটা ডেটা পাঠাবো, মনে করেন এক্স আর হচ্ছে ওয়াই। সে কি করবে, এগুলাকে বলা হয় হচ্ছে প্যারামিটার। এগুলাকে কি বলা হয়? প্যারামিটার। প্যারামিটার। তাহলে আমি দুইটা প্যারামিটার, মানে আমি দুইটা ডাটা পাঠাবো, সে কাজ করবে কি, যোগ করে দিবে। তাহলে আমি কি এখানে একটা আউটপুট লিখতে পারি, একটা মেসেজ দিয়ে দিই যে হচ্ছে রেজাল্ট। রেজাল্টটা কি হবে, এ প্লাস সরি এ প্লাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আমি এখানে যে ডাটাই পাঠাই না কেন, সে কি করবে, তার কাজ হচ্ছে এই দুটো যোগ করে আমাকে আউটপুট দেখানো, এই মেথডটার কাজ। এখন আমরা মেথডটাকে কল করব কিভাবে? আমি আপাতত এটাকে স্ট্যাটিক করে দিতেছি। আচ্ছা, মেথডটা কি নামে আছে? অ্যাড নামে। তাহলে হচ্ছে আমি এখানে কি করব, অ্যাড কল করব। অ্যাড এর ভিতরে মনে করেন ভ্যালু পাঠিয়ে দিলাম 10 আর হচ্ছে 20। এরপর আবার অ্যাড মেথডকে কল করবো। আমরা মনে করেন দুইটা ডাটা সেট নিয়ে বলছিলাম যে 30 আর হচ্ছে 40 পাঠাই দিলাম। এইভাবে যদি আমার আরো ডাটা সেট থাকে, আমার যদি আরো ডাটা সেট প্রয়োজন পড়ে, যে হচ্ছে 50 100 পাঠাই দিলাম, যত প্রয়োজন এভাবে আমি তত ডাটা সেট এখানে কল করতে পারি। এবার যদি আমরা রান করি, তাহলে কি সে রেজাল্ট যোগ করে পাঠিয়ে দিচ্ছে না আমাদেরকে? জি ভাইয়া। আমাকে কি বারবার এই যে যোগের কাজ কি করা লাগতেছে এখানে? আচ্ছা, না এখানে ভাইয়া। একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করবেন, জিনিসটা কিভাবে যাচ্ছে। এই যে প্যারামিটার, এখানে দুইটা প্যারামিটার আমরা ইউজ করছি, কি এক্স আর ওয়াই। এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন। এই যে 10, প্রথম যে এই মেথডের মধ্যে প্রথম যে ডাটাটা পাঠাচ্ছি 10, এই 10টা যাচ্ছে কার মধ্যে, এক্স এর মধ্যে। আর আর এখানে যাচ্ছে ওয়াই এর মধ্যে কি 20। এরপরে এখন এই যে দুইটা ডাটা এখানে চলে গেছে, এবং এই দুইটা ডাটা পরবর্তীতে কি হচ্ছে, যোগ হয়ে আমাকে একটা আউটপুট এখানে যোগ হচ্ছে। এরপর আউটপুটটা আমাকে দেখাচ্ছে এই জায়গায়। কিভাবে ভ্যালু গুলা যাচ্ছে প্যারামিটারের মধ্যে, এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে ভাইয়া। তাহলে আমরা কি করতে পারবো, কমন মেথড বানাইতে পারবো। এই মেথড বানানোটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা লাগবে আপনাদের অনেক বেশি যখন অটোমেশনে কাজ করবেন। এরকম দেখা যাবে যে একই রকমের কাজ আপনার একটা ওয়েবসাইটের অনেক জায়গায় করতে হয়, তখন এই কাজগুলোকে একটা জায়গায় বা একটা কমন মেথডে নিয়ে আসা হয়, যাতে যখন যেখানে প্রয়োজন সেটাকে কল করে দিই। এখন আমাদের মেথডটা কি টাইপের মেথড? স্ট্যাটিক মেথড। দুই টাইপের হয় মেথড গুলা বা ভেরিয়েবল গুলা, একটা হয় স্ট্যাটিক, আরেকটা হয় নন স্ট্যাটিক। কয় টাইপের হয়? দুইটা। টু টাইপের। কি কি? স্ট্যাটিক, নন স্ট্যাটিক। স্ট্যাটিক নন স্ট্যাটিক কিভাবে চিনবো? যদি স্ট্যাটিক কিওয়ার্ডটা থাকে, কি থাকে, স্ট্যাটিক কিওয়ার্ড থাকে, তখন সেটাকে বলবো স্ট্যাটিক মেথড বা ভেরিয়েবল। যদি এরকম হয় যে ইন্ট মনে করেন a ইকুয়াল 10, ঠিক আছে, তার আগে হচ্ছে আমি একটা স্ট্যাটিক কিওয়ার্ড লাগাই দিচ্ছি, তখন এই ভেরিয়েবলটা কি হয়ে যাবে, স্ট্যাটিক ভেরিয়েবল। ঠিক আছে, আর
যদি স্ট্যাটিক কিওয়ার্ডটা না থাকে তখন আমরা কি বলবো? নন স্ট্যাটিক। স্ট্যাটিক। ঠিক আছে। ভাইয়া এই এখন দুইটা মেথড আমরা কখন কখন ইউজ করব? আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমরা নন স্ট্যাটিক রাখবো। যখন আমাদের প্রয়োজন পড়বে আমরা হচ্ছে একটা প্রসেসের মাধ্যমে সেটাকে এক্সেস করব। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল আমার যে একটা মেথড, কমন মেথড থাকতে পারে যেটা অনেক জায়গায় ইউজ করা লাগবে, অনেক জায়গায় ইউজ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সেগুলাকে স্ট্যাটিক করে রাখবো। এখন স্ট্যাটিক আর নন স্ট্যাটিকের মধ্যে একটু পার্থক্য আছে এক্সেস এর ক্ষেত্রে। সেটা কি, আমরা একটা এক্সাম্পল দেখি। সাপোজ এটাকে আমরা একটু কপি করি, তো পেস্ট করি, নাম দিয়ে হচ্ছে একটু চেঞ্জ করি। আমরা এটাকে একটু কপি করলাম, নাম দিলাম হচ্ছে স্ট্যাটিক ভার্সেস নন স্ট্যাটিক। এটা একটু খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখি। সাপোজ আমি আরেকটা মেথড বানাই, এটাকে রাখলাম না। এখন একটা জিনিস একটু লক্ষ্য করবেন এখানে, ঠিক আছে? দুটার মধ্যে একটু পার্থক্য, যেটা স্ট্যাটিক এবং নন স্ট্যাটিক এর ক্ষেত্রে এক্সেস করার ক্ষেত্রে কিছু রুলস আছে। প্রথম মেথডটা আমার কি, স্ট্যাটিক। কিভাবে বুঝলাম? সেটা হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড আছে। সেকেন্ড মেথডে কি কোনো স্ট্যাটিক কিওয়ার্ড আছে? না ভাইয়া, তাহলে এটা কি হবে? নন নন স্ট্যাটিক। স্ট্যাটিক। এবার দেখেন, আমি যখন এই অ্যাড মেথডটাকে সরাসরি কি মেইন মেথডের মধ্যে কি করতে পারছি, অ্যাক্সেস করতে পারছি। জি এবার যদি ভাইয়া। আমি এই মেথডটাকে অ্যাক্সেস করতে চাই, যেরকম সাব, এখানে আমি হচ্ছে এখানে একটা ভ্যালু দিলাম যে 30 আর হচ্ছে 10। এখানে দেখেন আমাকে একটা এরর দিচ্ছে, নিচে হচ্ছে রেড আন্ডারলাইন হয়ে আছে, এখানে একটা এরর দিতেছে। কি বলতেছে? চেঞ্জ সাব টু স্ট্যাটিক। আমাকে এটাকে স্ট্যাটিকে বানাইতে বলতেছে, বাট আমি স্ট্যাটিকে বানাবো না। তাহলে দেখেন, এটা হচ্ছে নন স্ট্যাটিক। নন স্ট্যাটিককে যদি স্ট্যাটিকের মধ্যে আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারবো না। কি করতে পারবো না? নন স্ট্যাটিককে স্ট্যাটিকের মধ্যে সরাসরি অ্যাক্সেস করা যাবে না। বাট স্ট্যাটিককে স্ট্যাটিকের মধ্যে সরাসরি কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো। এক্সেস করতে পারবো। আচ্ছা, তাহলে নন স্ট্যাটিককে যদি আমি স্ট্যাটিকের মধ্যে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদেরকে অবজেক্ট লাগবে। কি লাগবে? অবজেক্ট। এখন একটা অবজেক্ট ডিক্লেয়ার করে কিভাবে? অবজেক্ট ডিক্লেয়ার করার যে সিনট্যাক্সটা আছে বা ফরম্যাটটা আছে, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ক্লাস নেম দিতে হবে। কি দিতে হবে? ক্লাস নেম। তারপর হচ্ছে অবজেক্ট নেম ইকুয়াল নিউ, এরপর হচ্ছে ক্লাস নেম প্লাস ব্র্যাকেট। তাহলে একটা অবজেক্ট ডিক্লেয়ার করার জন্য সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। একটা অবজেক্ট ডিক্লেয়ার করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে ক্লাস নেম লিখতে হবে, তারপর কি লিখতে হবে? অবজেক্টের নেম, এরপর নিউ ক্লাস নেম। আর এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যদি কোনো প্যারামিটার থাকে বা, তাহলে সেক্ষেত্রে পাস করবো, না হলে ব্ল্যাঙ্ক থাকবে। এখন আমরা তাহলে একটা অবজেক্ট ডিক্লেয়ার করি। তাহলে এই মেথডটা এই মেথডটা কোন ক্লাসের মধ্যে আছে? এই ক্লাসের মধ্যে আছে, রাইট? এই যে জি ভাই। মেথডটা এই যে মেথডটা কোন ক্লাসের মধ্যে আছে? এই ক্লাস। তাহলে এই ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে। একটা অবজেক্টের নাম দিলাম সে
তাহলে প্রথমে আমরা ক্লাসের নাম দিলাম, এরপর অবজেক্টের নাম আপনারা যে কোনো নাম দিতে পারেন, ইকুয়াল নিউ, এরপর হচ্ছে ক্লাস। এবার যদি আমি অবজেক্টের সাহায্যে এটাকে অ্যাক্সেস করি, অবজেক্ট ডট, দেখেন আমার এরর চলে গেছে। তাহলে আমরা কি দেখলাম? দুইটা জিনিস শিখলাম। এক হচ্ছে কোন স্ট্যাটিক মেথড হোক বা স্ট্যাটিক ভেরিয়েবল হোক, সেটা স্ট্যাটিকের মধ্যে, মানে স্ট্যাটিককে স্ট্যাটিকের মধ্যে সরাসরি কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো। সহজ হিসাব, স্ট্যাটিককে স্ট্যাটিকের মধ্যে কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো। ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো। বাট নন স্ট্যাটিককে যদি স্ট্যাটিকের মধ্যে অ্যাক্সেস করতে চাই, অবজেক্ট ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো না, এই জন্য অবজেক্ট ক্রিয়েট করে অ্যাক্সেস করবো। অবজেক্ট লাগবে, রাইট? এবার আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল ভেরিয়েবল দিয়ে। মনে করেন আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, ইন্টিজার a ইকুয়াল 10, আরেকটা ভেরিয়েবল নিতেছি হচ্ছে স্ট্যাটিক int b ইকুয়াল 20। এখন আমি দুইটা আছে, এটা কি আমার স্ট্যাটিক না? এখানে আমি হচ্ছে দুইটা ভেরিয়েবল প্রিন্ট করব, যে হচ্ছে রেজাল্ট। আমি সরাসরি প্রিন্ট লিখে দিই a প্লাস। এই সেম কাজটাই মনে করেন আমি হচ্ছে এখানেও করব। দুটার মধ্যে পার্থক্যটা যেখানে দেখেন, আমার একটা ভেরিয়েবল কি নন স্ট্যাটিক, রাইট? জি ভাইয়া, আরেকটা ভেরিয়েবল কি স্ট্যাটিক। স্ট্যাটিক। এই দুইটাকে যখন আমি নন স্ট্যাটিক কোনো কিছুর মধ্যে অ্যাক্সেস করতেছি, আমাকে কি কোনো এরর দিচ্ছে? না ভাইয়া, তাহলে স্ট্যাটিক হোক অথবা নন স্ট্যাটিক হোক, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, স্ট্যাটিক হোক অথবা নন স্ট্যাটিক হোক, সেটা সরাসরি কোথায় অ্যাক্সেস করা যায়? নন স্ট্যাটিক যে কোনো কিছুর মধ্যে। নন স্ট্যাটিক একটা মেথডের মধ্যে আপনি নন স্ট্যাটিক অথবা স্ট্যাটিক দুইটাকেই কি করতে পারবেন? সরাসরি অ্যাক্সেস করতে পারবেন। বাট স্ট্যাটিকের মধ্যে আপনি স্ট্যাটিকটাকে সরাসরি দেখেন এখানে অ্যাক্সেস করতে পারছি, বাট নন স্ট্যাটিক অ্যাক্সেস করতে পারবো না। তার জন্য কি লাগবে? অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে। এরকম এটাকে যদি আমরা একটু কপি করি, তাহলে এই অবজেক্ট টু ডট, এই অবজেক্টের সাহায্যে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারতেছি। তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো, আমরা যদি একটু সামারি লিখে এখানে, প্রথমে যদি আমরা স্ট্যাটিকের কথা চিন্তা করি, তাহলে সে কি করতে পারবে? কোনটা কোনটাকে অ্যাক্সেস করতে পারবে? স্ট্যাটিক নিজেকে অ্যাক্সেস করতে পারবো। স্ট্যাটিক থেকে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবে, রাইট? জি ভাইয়া, আর নন স্ট্যাটিক কে হচ্ছে অ্যাক্সেস করতে হলে তার কি লাগবে? অবজেক্ট লাগবে। অবজেক্ট লাগবে। আর নন স্ট্যাটিক কোনো কিছুর মধ্যে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, সে সবকিছুই কি করবে? অ্যাক্সেস করতে পারবে। অ্যালাউ করবে। নন স্ট্যাটিকের মধ্যে স্ট্যাটিক নন স্ট্যাটিক দুইটাই আমি সরাসরি অ্যাক্সেস করতে পারবো, বাট প্রবলেম হচ্ছে স্ট্যাটিকের মধ্যে সরাসরি স্ট্যাটিক কি করবে? অ্যালাউ করবে, বাট নন স্ট্যাটিক অ্যালাউ করবে না। তার জন্য কার সাহায্য লাগবে? অবজেক্ট। অবজেক্ট। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার সবার? জি ভাইয়া। এটা খুব ইম্পর্টেন্ট, এটা লাগবে অনেক বেশি। যেরকম আরেকটা এক্সাম্পল আমরা দেখব, ঠিক আছে? এটা তো নন স্ট্যাটিক দেখলাম। যেরকম এক্সাম্পল মেথড, এক্সাম্পলটাকে আমি একটু কপি করি, পেস্ট করি, মেথড এক্সাম্পল কপি করলাম, এখানে হচ্ছে পেস্ট করি, save করে দিলাম। এটাকে মেথড এক্সাম্পল 2 রাখলাম, ঠিক আছে? এখন এখান থেকে এটাকে কেটে দিই,
এখানে একটু দেখেন, বিষয়টা হচ্ছে যে মেথড এক্সাম্পল ক্লাসে আমার অ্যাড নামে একটা কি করা আছে, মেথড মেথড তৈরি করে। অলরেডি আমরা বানায় রাখছি একটা, রাইট? জি ভাইয়া। এখন মনে করেন আপনি একটা ক্লাসে কাজ করতেছেন, সাপোজ একটা ক্লাসে দেখলেন যে না আমি এটাকে একটা কমন মেথড বানাইতে পারি, আচ্ছা বানায় রাখলেন, ওই ক্লাসে আপনি একটা মেথড ক্রিয়েট করে রাখলেন। এখন অন্য আরেকটা ক্লাসে আপনি কাজ করতে আসলে ফিল করলেন যে না আমার এই মেথডটা দরকার, এই মেথডটা কি দরকার, তাহলে আমরা কি করবো, এখান থেকে কপি করে এখানে এসে বসাই দিব, পেস্ট করে দিব? ভাই আমরা তো ওইটাই করতাম। আচ্ছা ওইটাই করতেন, তাহলে তো আর আমার কোড রিডিউস হলো না, একই করে আমার বারবার করা লাগতেছে, রাইট? জি ভাইয়া। এখন একটা মেথডের মধ্যে তো এখানে জাস্ট একটা সিম্পল এক লাইন আছে দেখে ইজি মনে হচ্ছে, যখন রিয়েল লাইফে কাজ করবেন তখন দেখা যাবে এই মেথডের মধ্যে 100 লাইন কোড থাকতে পারে। এখন 100 লাইন কোড কপি করে বসানোটা আসলে বুদ্ধিমানের কাজ না, যে এইখানে তো আমার কোডটা রিডিউস হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই মেথডটাকে কল করব, এই মেথডটাকে কি করব, কল করব। কিভাবে কল করব, আমার দরকার কোথায়, এই ক্লাসে, রাইট? কিন্তু আমার মেথডটা আছে কোথায়, মেথড এক্সাম্পল ক্লাসে। তো যেই ক্লাসে আছে সেই ক্লাসের একটা কি করব, অবজেক্ট ডিক্লেয়ার করব, হচ্ছে মেথড যেই ক্লাসে আছে সেই ক্লাসের একটা কি করব, অবজেক্ট ডিক্লেয়ার করব। যেই ক্লাসে আছে আমার মেথডটা আছে কোথায়, এই ক্লাসটার মধ্যে, এই মেথড এক্সাম্পলের মধ্যে আমার অ্যাড মেথডটা আছে। তাহলে অ্যাড মেথডটা যেই ক্লাসে আছে সেই ক্লাসের একটা কি করব, যেখানে আমার প্রয়োজন, যেই ক্লাসে আমার ওই একই কাজটা সিমিলার কাজটা প্রয়োজন বা ওই মেথডটাকে কল করার প্রয়োজন, ওই ক্লাসে কি করব, একটা অবজেক্ট বানাবো। তারপর সেই অবজেক্টের সাহায্যে দেখেন অ্যাড মেথডটা অটোমেটিক চলে আসছে। এখানে যদি 30 দেই, এখানে কিন্তু 40 সেভ করে। দেখেন অ্যাড মেথড কিন্তু আমার এই ক্লাসের মধ্যে কোথাও আমি ডিক্লেয়ার করছি, কোথাও কি আছে? না না ভাইয়া। নাই। এটা আছে কোথায়, এই মেথড এক্সাম্পলে, এখান থেকে কল করতেছি এটাকে। কার সাহায্যে কল করতেছি, অবজেক্টের সাহায্যে। অবজেক্টটা কার হবে, যেই ক্লাসের মধ্যে এই মেথডটা লেখা আছে। আমার নিজের অবজেক্ট হলে হবে না, আমার নিজের ক্লাসের অবজেক্ট দিয়ে কাজ হবে না, যেই ক্লাসের মধ্যে আছে সেই ক্লাসের অবজেক্টটা আমাকে কল করতে হবে বা অবজেক্ট বানাইতে হবে। এবার যদি আমরা রান করি, দেখেন এখানে রেজাল্ট চলে আসতেছে, এই রেজাল্টটা আউটপুটটা আসতেছে এইখান থেকে। তাহলে একটা ক্লাসে আমি একটা কমন মেথড লিখে আসলাম, সেটা যদি আমার অন্য কোথাও যদি সামনে প্রয়োজন পড়ে আমরা কল করে নিতে পারবো। জি ভাইয়া। সবাই জি ভাই। বাকিরা সবাই জি ভাইয়া। এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সামনের দিকে আগাই। ওপির ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট ইনহেরিটেন্সটাই দেখবো, বাকিগুলো আসলে এবার প্রয়োজন পড়ে না। ভাইয়া, হ্যাঁ বলেন। তাহলে কি আমরা অলওয়েজ নন স্ট্যাটিক ইউজ করবো যাতে ওই ঝামেলাটা না পড়ে? হ্যাঁ, বেশিরভাগ আমরা হচ্ছে নন স্ট্যাটিকটা ইউজ করি, যখন যেখানে প্রয়োজন জাস্ট অবজেক্ট কল করে সেটাকে নিয়ে আসবো। এখন এখানে একটা কোশ্চেন থাকতে পারে, যে হচ্ছে ভাই আমি যদি স্ট্যাটিক করি, আমি যদি স্ট্যাটিক করে রাখি, তাহলে সরাসরি স্ট্যাটিক করলে যেটা সুবিধা হচ্ছে আপনি ওই ক্লাসের মধ্যে অন্য কোনো মেথডে সরাসরি কি করতে পারবেন, এক্সেস করতে পারবেন। বাট অন্য কোনো মেথড থেকে কিন্তু এটা সম্ভব না। সাপোজ আমার এই যে অ্যাড মেথডটা কি ছিল,
স্ট্যাটিক ছিল। এখন এখানে যদি আমি চাই যে না সরাসরি এটাকে হচ্ছে কি করব, আসবে আসবে না, এক্সেস করা যাবে না, এটাও কিন্তু স্ট্যাটিক মেথড, কিন্তু এটা এখানে নাই, আমাকে মানে অবজেক্টের সাহায্য নিতেই হচ্ছে। তো সেক্ষেত্রে আমি নন স্ট্যাটিক রেখে দেবো, বা স্ট্যাটিক রাখলেও কোনো প্রবলেম নাই। এখন ইনহেরিটেন্সটা কি হচ্ছে, যে কোনো একটা প্যারেন্ট ক্লাসে যদি কোনো কিছু থাকে, সেটা যদি আমরা চাইল্ড ক্লাসে এক্সেস করতে চাই, তাহলে ওপির কনসেপ্ট অনুযায়ী আমরা হচ্ছে ইনহেরিট করতে পারি। যেরকম হচ্ছে যে একটা এক্সাম্পল দিই, যেরকম আপনার বাবার যত প্রপার্টি আছে, যা কিছু আছে, চাইল্ড হিসেবে কিন্তু আপনি তার সবকিছু কি করতে পারেন, এক্সেস করতে পারেন। এখন আপনার চাচার যা কিছু আছে আপনি কি এক্সেস করতে পারবেন সরাসরি? না ভাইয়া। সেটার পারমিশন কিন্তু আপনার নাই, বা আপনার মামারটা, বা আপনার খালা, যারা মানে অন্যান্য রিলেটিভ যারা আছে তাদের কিন্তু আপনার এক্সেস করার পারমিশন নাই। যদি পারমিশন দেওয়া হয় সেই ক্ষেত্রে এক্সেস করতে পারবেন, কিন্তু আপনার বাবারটা উত্তরাধিকার সূত্রে আপনি অটোমেটিক পেয়ে যান, যেটা অন্য কারোরটা পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে না দিবে। যেরকম আমরা যদি সাপোজ যে স্ট্যাটিক, এখানে আমাদের দুইটা মেথড ছিল, এটা অ্যাড আর এটা হচ্ছে সাব, এটাকে ইনহেরিট করি, এটাকে ইনহেরিট করি, তাহলে ইনহেরিট করতে হলে আমাকে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। কি কিওয়ার্ড? এক্সটেন্স। কাকে ইনহেরিট করব সেই ক্লাসের নাম বলতে হবে। মনে করেন আমি হচ্ছে স্ট্যাটিক ভার্সেস নন স্ট্যাটিক, তাহলে আমি ইনহেরিট করতেছি কাকে? স্ট্যাটিক ভার্সেস নন স্ট্যাটিক। তাহলে এইটাও হবে হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, এটা কি হবে? প্যারেন্ট ক্লাস। আর এটা হবে হচ্ছে আমার কি? চাইল্ড ক্লাস। এখন দেখেন আমরা সরাসরি এক্সেস করতে পারি কিনা। এটা কি আমার স্ট্যাটিক, আর স্ট্যাটিক ভার্সেস নন স্ট্যাটিকের মধ্যে অ্যাড মেথডটা কি ছিল? স্ট্যাটিক। তাহলে আমরা জানি স্ট্যাটিকের মধ্যে সরাসরি কি করা যায়? এক্সেস অ্যাক্সেস করা করা যায়। যায়। এবার দেখেন আমরা তাই পারি কিনা, যে জাস্ট অ্যাড মেথডটাকে কল করে দিলাম। অ্যাড মেথডটা কিন্তু এখানে নাই, আছে? না ভাইয়া। নাই। এটা কার থেকে সরাসরি এক্সেস করতে পারতেছি? এই প্যারেন্ট ক্লাস থেকে এক্সেস করতে পারতেছি, কারণ কি আমাকে এই পারমিশনটা দিয়ে দিছে, এই পারমিশনটা দেওয়া আছে, যার কারণে আমরা হচ্ছে সরাসরি কি করতে পারতেছি? এক্সেস করতে পারতেছি। এখন স্ট্যাটিক ভার্সেস নন স্ট্যাটিকের মধ্যে কিন্তু আমাদের আরেকটা মেথড ছিল কি? সাব। মনে করেন এটাকে আমি হচ্ছে আরেকটা, যদি আমি সাব মেথডটাকে কল করতে চাই তখন কিন্তু আবার পারবো না। কেন পারবো না কেউ বলতে পারবেন? এখানে একটা এরর দিতেছে। দেখেন আমি কিন্তু এক্সটেন্ড করছি, তাহলে আমার পারমিশন পাওয়া উচিত ছিল। ভাইয়া সাব মেথডটা একটু দেখি। এ হচ্ছে ভাইয়া এটা কি স্ট্যাটিক নেই তো ভাইয়া, এই জন্য। সাব মেথডটা কি আমার নন স্ট্যাটিক মেথড, রাইট? জি ভাইয়া। আমরা জানি নন স্ট্যাটিককে স্ট্যাটিকের মধ্যে কি অ্যাক্সেস করা যায়? না ভাইয়া। সরাসরি যায় না, এর জন্য হচ্ছে এখানে এরর দিচ্ছে। তাহলে এখানে অ্যাক্সেস করতে অবজেক্ট হলে কি লাগবে? অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্ট। দেখেন ঘুরে ফিরে আমার অবজেক্ট ক্রিয়েশনটা কি খুব বেশি ইম্পর্টেন্ট না এখানে? জি ভাইয়া। আমি এক্সটেন্ড করতেছি কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি না, সে আমার অবজেক্টই লাগতেছে। তাহলে অবজেক্ট কলিং প্রসেসটা খুব অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আরেকটা এক্সাম্পল দেখাই। মনে করেন এই স্ট্যাটিকটা এক্সটেন্ড করলো মেথড এক্সাম্পল 2 কে। এখানে আমরা হচ্ছে একটা মেথড লিখতে পারি,
এখানে একটা জিনিস দেখেন, স্ট্যাটিক ভার্সেস নন স্ট্যাটিক এক্সটেন্ড করছে কাকে? এক্সাম্পল মেথড মেথড এক্সাম্পল এক্সাম্পল 2, তার মধ্যে হচ্ছে এই মেথডটা আছে, ঠিক আছে? এখন আমরা আছি কোথায়? ইনহেরিট। এ এক্সটেন্ড করছে কাকে? স্ট্যাটিকে, স্ট্যাটিক ঠিক আছে? জি এবার যদি আমি এই মাল্টিপ্লিকেশনের যে মেথডটা সেটাকে যদি কল করি, অ্যাক্সেস করতে পারতেছি? জি ভাইয়া কিভাবে আসতেছে তাহলে? এর প্যারেন্ট কে? এটা। স্ট্যাটিক জি আবার স্ট্যাটিক ভার্সেস নন স্ট্যাটিকের প্যারেন্ট কে? মেথড এটা। এক্সাম্পল মানে এই ক্লাস থেকে আসতেছে। জিনিসটা হয়ে গেছে, মনে করেন আপনি এটা মনে করেন, সাপোজ ধরেন আপনি ইনহেরিট এক্সাম্পল, এটা হচ্ছে আপনার বাবা, এবং আপনার বাবা আবার পাচ্ছে কার কাছ থেকে? তার বাবার কাছ থেকে, মানে আপনার দাদা। তাহলে আপনার দাদার যদি কোনো প্রপার্টি থাকে এবং মনে করেন আপনার বাবা একাই, তাহলে সেটা সরাসরি অ্যাক্সেস পাবে কে? আপনি পাবেন। তাহলে কানেকশন গুলো কিভাবে আসতেছে, এটা ক্লিয়ার? এখন জি এটুকু ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখন অনেকের কোশ্চেন থাকতে পারে, ভাই এখানে দিলেন কেন? তাহলে তো আমি কমা দিয়ে এখানেও দিতে পারতাম, রাইট? এত কষ্ট করার কি দরকার ছিল? যে মেথড এক্সাম্পলস 2 এখানে দিয়ে দিলেও পারতাম না? জাভাতে মানে একসাথে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে। জাভাতে কি করে না? মাল্টিপল মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট। এরপর আরো কিছু কোশ্চেন যেটা একটু আগে আমরা ডিসকাস করছি, যে স্ট্যাটিকের মধ্যে আমরা নন স্ট্যাটিক অ্যাক্সেস করতে পারবো কিনা, বা নন স্ট্যাটিকের মধ্যে স্ট্যাটিক নন স্ট্যাটিক অ্যাক্সেস করতে পারবো কিনা, এরকম ছোট ছোট কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে। ভাইয়া আমাদের এটাতে কোনো ডকুমেন্টেশন থাকবে না, মানে এমনি যাতে আমরা ইন্টারভিউ কোশ্চেন গুলো দিয়ে দিব, মানে কমন যে ইন্টারভিউ জাভা থেকে করা হয়, প্লাস হচ্ছে কিছু প্রবলেম সলভিং প্র্যাকটিসের জন্য। এতটুকু ক্লিয়ার ইনহেরিটেন্সটা? জি ভাইয়া। আচ্ছা, এখন পর্যন্ত আমরা কি দেখছি, যে হচ্ছে আমার মেইন মেথডটা সবার আগে কি হয়? এক্সিকিউট হয়। যেরকম আমরা যদি এটাকে একটু রান করি, তাহলে এই যে আমার হচ্ছে মেইন মেথডটা রান হচ্ছে। একটা কোশ্চেন হয় ইন্টারভিউতে, অনেক সময় জিজ্ঞেস করে, সাপোজ আমরা নতুন একটা ক্লাস নিই, হ্যাঁ? নাম দিলাম হচ্ছে মেথড ফর এক্সাম্পল। আমরা 3টা মেথড রাখবো, ঠিক আছে? আচ্ছা, এই মেথডটাকে যদি আমি এখানে কল করতে চাই, তাহলে কিভাবে কল করতে পারবো? কেউ একজন এই মেথডটাকে আমি এখানে কল করতে চাই, কিভাবে কল করতে পারবো? ফারজানা আপু, জি ভাইয়া। আমি এই সাব মেথডটাকে এখানে কল করতে চাই, কিভাবে কল করব? অবজেক্ট ক্রিয়েট করতে হবে।
অবজেক্ট ক্রিয়েট করতে হবে। কেন করতে হবে অবজেক্ট? ভাইয়া এটা তো স্ট্যাটিকের মধ্যে আমরা নন স্ট্যাটিক স্ট্যাটিকের হ্যাঁ এটা হচ্ছে নন স্ট্যাটিক, আর আমি হুম। স্ট্যাটিকের কল Static করতে হলে আমাকে অবজেক্ট। জি ভাইয়া আর অবজেক্ট কল করার নিয়মটা কি? অবজেক্ট কল করার বা অবজেক্ট কলিং এর ফরম্যাটটা কি ছিল? ক্লাস নেম প্রথমে আমাদেরকে লিখতে হবে ক্লাস নেম, তারপর অবজেক্টের যে কোনো একটা নাম ইকুয়াল, ইকুয়াল নিউ তারপর তারপর ক্লাস নেম আসবে। ঠিক আছে? এবার মনে করেন অবজেক্ট ডট করলাম সাব থেকে, ঠিক আছে? এরপর এই নিচে আমি একটা ব্লক, এখানে একটু লক্ষ্য করবেন, আমি জাস্ট একটা স্ট্যাটিক সিঙ্গেল ব্লক রাখছি, আর এখানে আমি কি করছি, মেইন মেথডের মধ্যে এই সাব মেথডটাকে কি করছি, কল করছি, ঠিক আছে? তাহলে আমি যদি এই ক্লাসটাকে রান করি, সর্বপ্রথম কোনটা আউটপুট হওয়া উচিত? ভাই জাভাতে নিচ থেকে রান হয় না ভাইয়া? বুঝিনি, আরেকবার বলবেন। ভাই জাভাতে জানিস নিচ থেকে মানে বটম থেকে রান হয় এরকম টাইপের কিছু। আমরা জানি লাইন বাই লাইন এক্সিকিউট হয়, ভাইয়া তাহলে যে সাবটা আগে কল করা উচিত মানে রান হচ্ছে। কারণ আমরা জানি কি মেইন মেথডটা আগে রান হয়, তাই তো? জি ভাইয়া সর্বপ্রথম মেইন মেথড রান হয়, মেইন মেথডের মধ্যে যা কিছু বলা থাকবে সেটা আগে রান হবে, তারপর বাকি সবকিছু। এবার একটু রান করি, হ্যাঁ, কোনটা আগে রান হয়েছে? স্ট্যাটিকটা আগে। উল্টাই গেল না জিনিসটা? না, আগে স্ট্যাটিক রান হয়েছে, তারপরে কি মেইন মেথড রান হয়েছে। আচ্ছা, এইখানে হচ্ছে জিনিসটা, একটা ইন্টারভিউতে এই কোশ্চেনটা অনেক সময় জিজ্ঞেস করে, আপনাকে বলবে যে একটা শুধুমাত্র একটা স্ট্যাটিক ব্লক দেওয়া হলো, কি দেওয়া হয়েছে? শুধুমাত্র একটা ব্লক, শুধু স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দিছে, একটা শুধুমাত্র স্ট্যাটিক ব্লক, এবং একটা বললো যে একটা নন স্ট্যাটিক মেথড আছে যেটা মেইন মেথডে কল করা হয়েছে। এখন কোনটা আগে রান হবে, নন স্ট্যাটিক মেথডটা নাকি শুধু স্ট্যাটিক ব্লক? নরমালি আমাদের মাথায় কি থাকে যে মেইন মেথডটা আগে রান হবে, রাইট? তখন আমরা অ্যান্সারটা বেশিরভাগ দেই হচ্ছে যে না, আগে এটা রান হবে, কিন্তু হবে কোনটা? মেইন মেথডের আগে যদি কোথাও যদি শুধুমাত্র স্ট্যাটিক এই ব্লক থাকে, তাহলে এই স্ট্যাটিক ব্লকটা সবার আগে এক্সিকিউট হবে। পুরো প্রজেক্টের মধ্যে কোথাও যদি শুধুমাত্র কি থাকে, স্ট্যাটিক ব্লক থাকে, যখন এই প্রজেক্টটা রান করা হয়, রান টাইমে সর্বপ্রথম সে খোঁজে কোথায় সিঙ্গেল স্ট্যাটিক ব্লক আছে, শুধু স্ট্যাটিক ব্লক গুলা সে আগে রান করবে, তারপর সে কি করবে, মেইন মেথড গুলাকে রান করবে। ইন্টারভিউতে জিজ্ঞেস করলে অ্যান্সার দিতে পারবেন সবাই? জি ভাইয়া বাকিরা সবাই পারবেন তো? জি ভাইয়া। এতক্ষণ পর্যন্ত যতটুকু দেখছি সব, মানে গতকালকে প্লাস আজকে সবগুলো কনসেপ্ট ক্লিয়ার সবার? ভাইয়া প্র্যাকটিস করতে গেলে হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। এমন করে কোথাওটা কঠিন লাগছে কোন একটা পার্টের মধ্যে, যে এই পার্টটা একটু কঠিন? ভাই এই ইনহেরিটেন্স পার্টটা একটু মানে কমপ্লিকেটেড লাগে, উল্টা উল্টা লেগেছে। আচ্ছা, এখানে একটু সহজ করে দেই।
সেটা হচ্ছে যখনই ইনহেরিট করবেন, যাকে ইনহেরিট করবেন তার সকল প্রপার্টি আপনি অ্যাক্সেস করতে পারবেন। এটা আমরা নর্মালি সবাই বলি যে ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা এইটুকু বলি যে এক্সটেন্ড করলে তার সকল প্রপার্টি অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু আসলে কি পারা যায়? না ভাইয়া। হ্যাঁ, কখন পারা যাবে? সাপোজ আপনি একটা মেথড লিখতেছেন, পাবলিক ভয়েড মনে করেন টেস্ট নামে একটা মেথড লিখতেছেন। এখন মেথডটা হচ্ছে আপনার নন স্ট্যাটিক, কি এর মধ্যে হচ্ছে মনে করেন আপনি স্ট্যাটিক প্লাস হচ্ছে কি নন স্ট্যাটিক সবই কি করতে পারবেন? এক্সেস করতে পারবেন। মনে করেন এখানে 10 20 দিলেন, এখানে 30 20 দিলেন। এই জায়গাটা আপনি বেনিফিট পাচ্ছেন যে আপনি যাকে এক্সটেন্ড করতেছেন এখানে আপনার একটা নন স্ট্যাটিক মেথড লিখতেছেন, ওইখানে আপনার স্ট্যাটিক নন স্ট্যাটিক যাই থাকুক না কেন সরাসরি আমরা কি করতে পারি? এক্সেস করতে পারি। কিন্তু যখনই মেইন মেথডের মধ্যে আসবে বা কোন একটা স্ট্যাটিক মেথড, সেটা মেইন মেথড হইতে পারে, অন্য কোনো মেথড হইতে পারে, দেখেন এটাকে যদি আমরা স্ট্যাটিক বানাই দিতাম তাহলে কিন্তু আমরা সাব এক্সেস করতে পারবো না। তাহলে এটা একটা ভুল ধারণা যে হচ্ছে আমরা এক্সটেন্ড করলে সব এক্সেস করতে পারবো না সরাসরি। ঠিক আছে, আমাকে স্ট্যাটিক এবং নন স্ট্যাটিকের এক্সেস পারমিশনটাও কি করতে হবে? চেক করতে হবে যে কাকে কার মধ্যে কল করতেছি। নন স্ট্যাটিকের মধ্যে যদি কল করি তাহলে কোনো টেনশন নেই, সেটা স্ট্যাটিক হোক নন স্ট্যাটিক হোক সবই এক্সেস করতে পারবো। বাট স্ট্যাটিকের মধ্যে যখন কল করব তখন অবশ্যই সেটা স্ট্যাটিক হইলে সরাসরি এক্সেস করতে পারবো, নন স্ট্যাটিক হলে কি করতে হবে? অবজেক্টিভ নিতে হবে। অবজেক্টের সাহায্য নিতে হবে। এখন এই যে যতটুকু আমরা দেখছি এইটুকু যদি কেউ খুব ভালো করে প্র্যাকটিস করেন এবং বুঝেন প্রত্যেকটা কনসেপ্ট, তাহলে এতটুকু শেয়ার করতে পারি অটোমেশনে কোথাও আপনি আটকাবেন না। এখন আপনাদের কারো কারো মনে কোশ্চেন থাকতে পারে, ভাই জাভার তো আরো অনেক কিছু আছে, আমরা তো ওপির একটা দেখছি, পলিমরফিজম দেখি নাই, বা হচ্ছে অ্যাবস্ট্রাকশন বা বাকি কোনো কিছু তো আমরা দেখি নাই, আরো অনেক টপিক আছে। এখানে হচ্ছে আমরা জাভা ডেভেলপার জাভা দুইটাই ক্লাস বুঝিনি, আরেকটা বলুন। মানে জাভার ক্লাস কি দুইটাই মানে ছিল নাকি আরো হবে? না, এই দুই। এখন এই টপিক গুলা যদি আপনারা খুব ভালো করে পারেন অটোমেশনে আটকাবেন না কোথাও, কারণ অটোমেশনে অনেক বেশি কিছু লাগে না। আপনি যদি এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে আর অটোমেশনের যে কোড গুলা আছে, একটা জিনিস অটোমেশনটা খুব সহজ, একটু সহজ করে নিবেন। কিভাবে নিবেন? মনে করেন একটা এক্সাম্পল দেই, একটা বাটন ক্লিক করবেন। এখন আপনি এখন পর্যন্ত আপনার লাইফে যতগুলো ওয়েবসাইট দেখছেন, বাটন ক্লিক করার প্রসেস কি ভিন্ন রকম দেখছেন না একই রকম? একই রকম। একই রকম। ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট আছে সব জায়গায় বাটন ক্লিক করার প্রসেস কি? মাউস পয়েন্টারটা নিবেন, একটা ক্লিক করবেন, রাইট? জি ভাইয়া। তাহলে এটা যদি একই রকম থাকে তাহলে অটোমেশনে আমি যখন ক্লিক করব তাহলে এই কোডটা পৃথিবীর যত ওয়েবসাইটে আছে এখন পর্যন্ত এবং সামনে ফিউচারে যত আসবে সবার জন্য কি থাকবে? একই। সেম। তাহলে একটা ক্লিক কিভাবে কাজ করে এটা যদি আমি একবার মাথায় নিতে পারি তাহলে ভবিষ্যতে আমার অন্য কোনো ওয়েবসাইটে কাজ করতে কি অসুবিধা হবে? হবে না। অটোমেশন শিখতে হবে এইভাবে, যখনই যে ল্যাঙ্গুয়েজ শিখেন কোনো কিছু কোড রিলেটেড যখনই শিখবেন এইভাবে শিখতে হবে, তাহলে আপনাদের জন্য জিনিসগুলো সহজ হয়ে যাবে। যে আমি এই কাজটা একবার শিখবো, বারবার না, যে আজকে শিখতেছি ভুলে যাবো, আবার ভুলে যাইতেই পারি, আমরাও ভুলে যাই, অনেক কিছুই সবসময় যে মনে থাকবে এরকম না, বাট জিনিসটা কাজ করতেছি কিভাবে এই যে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তাহলে এখন আপনি অটোমেশন শিখলেন 2-3 বছর, মনে করেন এমন এক জায়গায় কাজ করতেছেন সেখানে অটোমেশন হয় না, 2-3 বছর আপনার প্র্যাকটিস নাই, বাট যখন 2-3 বছর পরে আপনি আবার কোথাও এক জায়গায় জয়েন করবেন সেখানে অটোমেশন লাগবে, আপনি যেন রিভিশন দিলে ধরতে পারেন।
কারণ গুগলে অ্যাভেলেবেল সব কোডই আছে। আর অটোমেশনটা আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে পার্সোনালি, সেটা হচ্ছে অটোমেশনটার মধ্যে একটু টাইম দিবেন, একটু শিখবেন ভালো করে। কারণ কি, ফ্রেশার হিসেবে আপনি জয়েন করতে পারেন, 1 বছর 2 বছর 3 বছর আপনি অনায়াসে কাটাই দিতে পারবেন ম্যানুয়াল টেস্টার হিসেবে। বাট 3 বছর পরে যখন আপনি জব সুইচ করতে যাবেন, বিশেষ করে 2 বছর পরেই দেখবেন অটোমেশন ছাড়া কোনো জব সার্কুলার পাবেন না। অটোমেশন জানা লাগবেই। এমনকি আপনার স্যালারি ইনক্রিমেন্টের জন্য অটোমেশন জানা লাগবে। এখন আপনি মনে করেন 30,000 টাকা স্টার্টিং এ ঢুকছেন, আপনি কি 40,000 টাকা 50,000 টাকার মধ্যে 3 4 বছর 5 বছর থাকবেন? কারো কি না ইচ্ছা ভাইয়া। আছে এরকম যে না না ঠিক ভাইয়া। আছে সমস্যা নাই, আমাকে 40,000 দিতেছে, আমি 5 বছর কেন 10 বছরও চাকরি করব? এটা কেউ চাবে না। সবাই চাবে যেন তার স্যালারিটা আস্তে আস্তে ইনক্রিমেন্ট হয়। আর স্যালারি ইনক্রিমেন্টের একটা ভালো একটা গুণ হচ্ছে অটোমেশন পারা। আপনি যদি অটোমেশন ভালো পারেন, আপনার স্যালারিটা আপনি খুব দ্রুত ইনক্রিমেন্ট করতে পারবেন। একজন ম্যানুয়াল টেস্টার হিসেবে যে স্যালারি দেয়, অটোমেশন টেস্টার হিসেবে আপনি স্যালারি তার থেকে দ্বিগুণ পরিমাণ বেশি পাবেন। মানে স্যালারি ইনক্রিমেন্টের জন্য হলো, নিজের ক্যারিয়ারের জন্য হইলো অটোমেশনটা একটু কষ্ট হইলো শিখতে হবে। ভাইয়া, হ্যাঁ বলেন। সেলেনিয়াম আর ক্যাটালনের মধ্যে মানে এরকম কোনো ডিফারেন্স আছে দুইটা টুলস এর মধ্যে? আচ্ছা, সেলেনিয়ামে যেটা হয় সেটা হচ্ছে আমরা র কোড করতেছি, আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। যে হচ্ছে আমার সিনারিওর উপর বেস করে হচ্ছে কিন্তু আমরা ডিসিশন কোডে চেঞ্জ করতে পারি, লজিক ইমপ্লিমেন্ট করতে পারি। আর ক্যাটালন স্টুডিও যেটা, এটা হচ্ছে আপনার একটা টুল, ওদের বিল্ডিং কিছু ফিচার আছে, সেগুলো আপনাকে জাস্ট আপনি আহ যেরকম হচ্ছে একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনি একটা ওয়েবসাইটে গেলেন, ঠিক আছে, ক্যাটালন স্টুডিও যে টুলটা আছে সেটা স্টার্ট করে দিলেন। মনে করেন আমি দারাজে গেলাম, এই যে ওপেন হইলো, মনে করেন ক্যাটালন স্টুডিও চালু আছে, আমি এখানে একটা ক্লিক করলাম, সে অটোমেটিক এটা রেকর্ড করে ফেলছে। এরপর আমি মনে করেন এই যে ওয়াচেস এখানে ক্লিক করলাম, সেটাকে রেকর্ড করে ফেলবে। আমি যদি লগ ইনে মানে ক্লিক কি করি, ওই যে ব্লেজ মিটার টাইপের? হ্যাঁ, ক্যাটালন স্টুডিও প্লাস হচ্ছে আরো কয়েকটা সাইট আছে, আপনাদেরকে দেখাই। যেমন এটা ক্যাটালন থেকে স্টুডিও শুধু ওয়েব টেস্টিং করতে পারা যায় নাকি মোবাইল অ্যাপও করা যায়? দুইটাই করা যায়, ওয়েব মোবাইল এপিআই সবই করা যায়। আচ্ছা। আরেকটা হচ্ছে টেস্ট প্রজেক্ট। টেস্ট প্রজেক্ট ছিল, ভাইয়া ক্যাটালনে তো মনে হয় আমরা যে ম্যানুয়াল টেস্টিংটা করি ওইটা সম্ভবত মানে অটোমেশনের মধ্যে স্টাইলে করে দেওয়া যায়, মানে প্রজেক্ট ক্রিয়েট করে তারপর আরো কিছু করে। হ্যাঁ করা যায়। এখন একটা জিনিস হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, আপনি যখন সিলিনিয়াম শিখবেন, র কোড দিয়ে কাজ করবেন, আপনার কোড বেস নলেজ কিন্তু আপনার মাথায় চলে আসবে। এখন আপনি মনে করেন ক্যাটালন স্টুডিও ইউজ করতেছেন, কোনো সমস্যা নাই। ইউজ করার পর এখন কিছু কিছু তো আপনার সব তো আর আপনার মন মতো সিনারিও তো হবে না, কিছু কিছু আপনাকে হচ্ছে লজিক ইমপ্লিমেন্ট করতে হবে। এখন কোড বেস যদি নলেজ আপনার কাছে থাকে, তাহলে আপনি এটাকে আরো বেশি কাস্টমাইজ করতে পারবেন। যেরকম আরেকটা আছে ক্যাটালন স্টুডিওর মতো, ওইটাও সম্ভবত মেভেল। এটা এরা হচ্ছে একই টাইপের। ক্যাটালন স্টুডিও টেস্ট প্রজেক্ট আরেকটা নাম ছিল, অনেকটা একই টাইপের। ক্যাটালন স্টুডিওর মধ্যে একটা হচ্ছে টুল। বাট আমি সাজেস্ট করব টুল আগে শিখবেন না, আগে র কোড শিখেন। র কোডে কাজ করা শিখেন, কারণ ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু র কোডে কাজ করে, টুল ইউজ করে খুব কম কোম্পানি। কারণ হচ্ছে কি, টুলটা এক্সপেন্সিভ, তাদেরকে মান্থলি একটা পেমেন্ট বা ইয়ারলি একটা পেমেন্ট করতে হয়।
সবকিছু কিন্তু ফ্রি না টুলে, কারণ টুল যদি সবই ফ্রি হইতো তাহলে যারা টুল বানাইছে তাদের কোনো বিজনেস থাকতো না। যেরকম এখানেই দেখেন ক্যাটালন আমি স্টুডিও, যেখানে জয়েন করছি ওখানে হচ্ছে ক্যাটালনে কাজ করে। তাহলে আপনি করতে পারেন। অবশ্যই তারা পেইড ভার্সন ইউজ করবে, মনে হয়। কারণ ফ্রি ভার্সনে আপনি সব এক্সেস পাবেন না। জি যেরকম ভাইয়া, টেস্ট নাই, এখানে রান টাইম ইঞ্জিন জন্য একটা এক্সট্রা পেমেন্ট করে, এবং সেটা কিন্তু কম না, মোটামুটি $2000 পার ইয়ার, এবং এটার জন্য হচ্ছে 1800, মানে এত যদি কেউ পেমেন্ট করে, সেটা কোম্পানি যদি পেমেন্ট করে তাহলে তো ভালো, কোনো প্রবলেম নেই, আপনি ইউজ করতে পারেন। এবং এটার জন্য ওদেরও হচ্ছে পেইড ভার্সন, ফ্রি ট্রায়াল দেওয়া হয়, কিন্তু মেইন ম্যাক্সিমাম আপনি যখন হচ্ছে কাজ করতে যাবেন, অনেক বেশি সিনারি বেসড কাজ করবেন, তখন আপনাকে পেইডে ভার্সনে সুইচ করতে হবে। ফ্রি ভার্সন আসলে তখন ওই কাজগুলো হয় না। আর র কোডের সুবিধা হচ্ছে আপনি এটা, এখানে পেইড এর কিছু নাই, পেইডটা আপনাকে করতেছে কোম্পানি, আপনার স্যালারিটাকে বেশি দিচ্ছে। আর র জিনিস পারলে যেখানেই যান সেখানেই সেটা বেনিফিট পাবেন। আগে সিলিনিয়ামটা খুব ভালো করে শিখেন, এরপর যে কোনো টুলস এ সুইচ করেন, দেখবেন আপনার জন্য কাজ ইজি হয়ে গেছে। জি ভাইয়া। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, এই যে সেলিনিয়াম টুলটার কথা যে বলা হয়েছে, সেলিনিয়াম টুল তো মূলত জাভা দিয়েও তো করা যায়, পাইথন দিয়েও কি করা পসিবল, নাকি শুধু হ্যাঁ, জাভার মধ্যে পাইথন দিয়ে সীমাবদ্ধ? করা যায়, সেলেনিয়াম পাইথনেও করা যায়, ডটনেটেও করা যায়। এরকম আছে নাকি কোনো এক্সট্রা বেনিফিট, যেমন আমি জাভাতে করলাম আমি অনেক বেশি বেনিফিট পাবো, অন্য ল্যাঙ্গুয়েজে করলাম বেনিফিট কম পাবো? না, এরকম কোনো কিছু নাই। আপনি একই কাজ, যে মানে সেম লাইব্রেরিটা ইউজ করে, সেলেনিয়াম ইউজ করে আপনি জাভাতেও করতে পারেন, চাইলে পাইথনেও করতে পারেন। কারণ কেউ যদি পাইথনে আগে থেকে জানেন বা পাইথন ভালো লাগে, সে পাইথন দিয়েও কাজ করতে পারে, কোনো প্রবলেম নেই। বাট অনেক কোম্পানি হচ্ছে জাভাতে চায়, সিলেনিয়ামটা বিশেষ করে জাভাতে বেশি ইউজ করা হয়। হ্যাঁ, এটাও খেয়াল করলাম ভাইয়া, সেলেনিয়ামটা জাভাতে বেশি ভালো চলে। হ্যাঁ, এর আর জন্য আপনাদেরকে জাভা দেখানো হয়। এখন জাভা শেষ করেন, আগে একটা ল্যাঙ্গুয়েজ যখন আপনি শেষ করে যাবেন, এরপর আপনি পাইথন মনে করেন পারেন, এবার জাভাতে যা যা শিখছেন এটাকে জাস্ট পাইথনে কনভার্ট করে নেন, তাহলে আপনার দেখা যাবে যেটা 1 মাসে শিখতেছেন সিলিনিয়ামটা, সেটা পাইথনে যে আপনাকে 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। ভাই আমরা কি জাভা দিয়ে শিখবো? হ্যাঁ, আমরা জাভাতে করবো। ভাইয়া তাহলে আমরা আর জাভা মেভেনটা কমপ্লিট, কি কাজে করব? আচ্ছা ভালো একটা কোশ্চেন করছেন। মেভেনটা এখানে কাজ কি? মেভেনটা হচ্ছে একটা প্রজেক্ট স্ট্রাকচার। এখন আমরা যখন অটোমেশন করব তখন আমাদের কিছু হচ্ছে লাইব্রেরি প্রয়োজন পড়ে। এখন কিছু জার ফাইল ডাউনলোড করতে হয়। তো এই জার ফাইলগুলা যদি আমরা ম্যানুয়ালি ডাউনলোড করতে যাই, যেরকম যখন সাপোজ আমি ক্রোম ব্রাউজার নিয়ে কাজ করব, তাহলে ক্রোম ব্রাউজারের জন্য কিছু লাইব্রেরি ফাইল ডাউনলোড করা লাগে, ফায়ারফক্স নিয়ে কাজ করলে ফায়ারফক্সের জন্য লাগে, এবং আরো কিছু কাজ আছে, সেলেনিয়ামে নিয়ে কিছু কাজ করতে হলে সেলেনিয়ামের কিছু জার ফাইল প্রয়োজন পড়ে। তো এই যে জার ফাইলগুলা ম্যানেজ করা, এটা একটা ঝামেলার বিষয়। কখন কোনটা আপডেট হচ্ছে সেটা তো আমি জানি না। আমাদের ক্রোম ব্রাউজার কি প্রতিনিয়ত আপডেট হয়? প্রতিনিয়ত আমাদের ব্রাউজারটা আপডেট হচ্ছে। এখন আপনি একটা ফাইল ডাউনলোড করলেন, জার ফাইল, সেটাতে আপনি কাজ করতেছেন, কিন্তু এর মধ্যে মনে করেন হঠাৎ করে আপনার ব্রাউজারটা অটোমেটিক আপডেট নিয়ে নিছে, কিন্তু আপনার জার ফাইলটা হচ্ছে আগের ভার্সনের জন্য, তখন আর আপনার এটা কাজ করবে না। তো এই ঝামেলাগুলা অ্যাভয়েড করার জন্য আমরা হচ্ছে মেভেন স্ট্রাকচারটা ইউজ করি। মেভেনের কিছু ডিপেন্ডেন্সি আছে যেগুলো আমাদের যদি কোডে আমাদের প্রজেক্ট স্ট্রাকচারে আমরা বলে দেই,
ব্রাউজার আপডেট হলে অটোমেটিক সে তার লাইব্রেরিটাকে ওইভাবে আপডেট করে নেয়। আমাদের এই কাজগুলা মানে জার ফাইল হ্যান্ডলিং করাটা আমাদেরকে আলাদাভাবে করতে হয় না। অটোমেশনের ফার্স্ট ক্লাসে আপনাদের এই জিনিসগুলো হচ্ছে আরো ডিটেলসে দেখায় দেওয়া হবে যে মেভেনের কেন সুবিধার। নর্মালি ফাইল আমরা হচ্ছে এন্ড প্রজেক্ট দিয়েও হচ্ছে করা যায়, জাভার যেটা আমরা এতদিন দুইটা ক্লাসে করলাম যে প্রজেক্ট স্ট্রাকচারে, এটাতেও সিলিনিয়ামে কাজ করা যায়, বাট লাইব্রেরি গুলা ম্যানুয়ালি ডাউনলোড করে কাজ করতে হয়। ভাইয়া একটা কোশ্চেন, যেটা জি। হচ্ছে সিকিউরিটি টেস্টিংটা মানে কতটুকু ইম্পর্টেন্ট আমাদের জন্য? সিকিউরিটি টেস্টিংটা এখন আস্তে আস্তে এটা ইম্পর্টেন্সটা বাড়তেছে, যেহেতু সব কোম্পানিতে হচ্ছে চায় যে কিউ এর কাছ থেকে এই জিনিসটা যেন আস্তে আস্তে পেয়ে যায়। অনেকে এক্সট্রা করে সাইবার সিকিউরিটি এক্সপার্ট রাখতে গেলে তাদেরকে কিন্তু এক্সট্রা পে করতে হয় অনেক। হুম, এমনটা না যে আমরা শিওর করতে পারবো যে একজন কিউ ফুল সিকিউর করে দিবে, কারণ কিউ এর মেইন ফোকাসটা হচ্ছে কিন্তু টেস্টিং। সাইবার ভাইয়া। সিকিউরিটির জন্য হচ্ছে হয় এক্সপার্ট সাইবার সিকিউরিটি রাখবে, নাহলে ডেভঅপস ইঞ্জিনিয়ার লাগবে। বাট কিউএ যদি জানে তাহলে এটা বেনিফিট, যে আপনি টেস্টিং পারপাসে অনেক কিছুই জানেন, সেই ক্ষেত্রে আপনি আপনার সাইটটা কতটুকু সিকিউর আপনি একটা নিজেও একটা চেক করতে পারলেন। বাট টেকনোলজি যেভাবে আগাচ্ছে, ইন ফিউচার হয়তোবা কিউ এর সাথে যারা কিউতে থাকবেন তাদেরকে সাইবার সিকিউরিটি ডেভঅপস এগুলোর নলেজও ভালো মতো জানা লাগবে। ভাইয়া প্রবলেম হয়েছে কি, সিকিউরিটি টেস্টিং এর ক্লাসগুলা মানে এত একটা ভালো বুঝতে পারি নাই, তো এখন হচ্ছে মানে করতে পারছি না যে কিভাবে কি আগাবো। আচ্ছা, ইনিশিয়ালি আপনাদের জবের জন্য মোটামুটি 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পর্যন্ত 99% কোম্পানি বা 90% কোম্পানি সিকিউরিটিটা চায় না, তারা ওইটার জি। জন্য আলাদা এক্সপার্ট হায়ার করে। তো আপনারা যেটা করবেন এখন, আপনারা অটোমেশনে ফোকাস করেন, ম্যানুয়াল টেস্টিং, এপিআই, পারফরমেন্স অটোমেশন, এগুলো আপনাদের ফোকাস থাকবে এখন অনেক বেশি। এগুলো ভালো করে শিখেন। যখন কোর্স মনে করেন আপনার মোটামুটি সব টপিক শেষ, তখন হচ্ছে আবার সাইবার সিকিউরিটি যেটা, সেটাকে এই ক্লাসগুলো একটু রিভিউ করেন। যে ভাই ক্লাস নিয়েছেন তার সাথে একটু কন্ট্যাক্ট করবেন যে ভাই আমার এখানে প্রবলেম আছে, আমাকে একটু আবার বুঝাই দেন। কারণ তখন আপনার বাকি পার্টগুলো শেখা শেষ হয়ে যাবে, বা আপনি কোথাও একটা জবের মধ্যে ঢুকেও যাবেন ইনশাল্লাহ, তখন হচ্ছে আপনি ওই বাকি টপিকগুলো হচ্ছে কভার করে নেবেন। জি ভাইয়া। এখন অটোমেশনের প্রতি একটু ফোকাস করেন। জুবাইর ভাই কিছু বলতে যাচ্ছেন? হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই। হ্যাঁ, আমাদের তো মানে বার্ব সুইট আর অ্যানালিটিক্স এর মাধ্যমে রিপোর্ট জেনারেট করানো শেখানো হয়েছিল। তা সিকিউরিটি টেস্টিং এর জন্য তো আমাদের আপাতত অতটুকু হলেই হবে, তাই না ভাইয়া? হ্যাঁ, সিকিউরিটি আপনাদেরকে যতটুকু শেখানো হয়েছে এটুকু আপনি প্র্যাকটিস করে যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে enough, আর কিছু লাগবে না। হ্যাঁ, আমাদের নেক্সট ক্লাসটা কিসের উপর হবে? জাভা যেহেতু আপনাদের শেষ, এরপর হচ্ছে অটোমেশন শুরু হয়ে যাবে। ভাই সেলেনিয়াম দিয়ে শুরু হবে? হ্যাঁ, সিলেনিয়াম দিয়ে। জি ভাইয়া। আর অটোমেশনের ক্লাসগুলো খুব গুছানো, কোন ক্লাসে কি শেখানো হবে সবকিছু ডকুমেন্টেশন থাকবে। ভাইয়া ভাইয়া আমাদেরকে ডাটাবেস টেস্টিং এর ক্ষেত্রে কি কোনো রিপোর্ট জেনারেশনের দরকার আছে? ডাটাবেজের জন্য আলাদা করে দরকার নেই। ভাইয়া আমাদের কোর্সে কি অ্যাপিয়াম আছে নাকি? হ্যাঁ, এপিএম আছে মোবাইল অটোমেশনে। ভাইয়া আমাদেরকে কি ওই জেনকিউসটা শেখানো হবে ওই হ্যাঁ, সিআই সিডি পাইপলাইনের জন্য? জি, জেনকিন্স এর উপর আপনাদের ক্লাস আছে। আগে অটোমেশনটা কমপ্লিট হোক, কারণ অটোমেশন ছাড়া তো আপনি জেনকিন্সে যাওয়া আসলে কোনো কাজ নেই। অটোমেশন যখন আপনার প্রজেক্ট রেডি থাকবে তখন সেটা আপনি সিআইসিডি বা জেনকিন্সে হচ্ছে সেটাকে ডেপ্লয় করবেন বা রান করতে পারবেন। ভাই রেকর্ডিংটা মনে হয় বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করে দিই, যেহেতু আমাদের টপিক শেষ।